গুড ইভিনিং। সরি আজকে বিকেল 4টে আসতে পারেনি এবং সন্ধ্যা 7টাতে হয়ে ওঠেনি। আমার জন্য নয়, আপনাদের জন্যই। কারণ অনলাইন থেকে পেশেন্ট দেখার পরে আর এই অনলাইনের জন্যই যারা দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে প্রচুর মানুষ যারা আসতে পারে না, তাদের দিকটাও তো দেখতে হয়। তো অবশ্যই অনলাইনে পেশেন্ট দেখার চলটা এর আগে আমারও জানা ছিল না, যে হাতে এত দামি একটা যন্ত্র থাকতে সেটাকে আমরা কখনো প্রয়োগ করে দেখিনি। হ্যাঁ, তো এই লকডাউন থেকে আমি কিন্তু শিখেছি, আমার মতো এরকম অনেক ডক্টরই শিখে গেছে যে অনলাইনেও পেশেন্ট দেখা যায়। তাই পেশেন্টরাও এখন শিখে গেছে যে ঠিকই তো তাই, এত দূর থেকে যদি না গিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে সামনাসামনি ডক্টরের সঙ্গে কথা বলা যায় এবং রিপোর্টগুলো পাঠিয়ে দেওয়া যায়, তাহলে ব্যাপারটা কিন্তু একই দেখালো। তবে কিছু রুগীর ক্ষেত্রে, যেমন প্যারালাইসিস রুগীগুলো, যাদের ব্যথা যন্ত্রণা রুগী, তাদের ক্ষেত্রে সামনাসামনি আসার প্রয়োজন আছে। তাদের হেঁটে মুভমেন্ট দেখার প্রয়োজন হয়, আমাদের উঠিয়ে বসিয়ে দেখার প্রয়োজন হয়, কোন কোন জায়গাগুলো ব্যথা হচ্ছে সেগুলো দেখার প্রয়োজন হয়। আপনারা যদি ক্যামেরার মাধ্যমে এগুলো দেখাতে পারেন তাহলে কিন্তু বাড়িতে বসেও রুগী দেখানো যায়। ঠিক, তো আজকে আমরা যাই, ভালোই একটি অনুষ্ঠানে যাব, কিন্তু নিচের নাম্বার দেওয়া আছে অলরেডি, আপনারা কল করতে থাকুন নিচের নাম্বারে। যারা বুকিং করতে চান, আসতে চাইছেন, সারা পশ্চিমবাংলা থেকে মানুষ আসতে পারে, শুধু আপনারাই আসতে ভয় পাচ্ছেন। সুদূর বাংলাদেশ থেকে রুগীরা পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছে, সেই জায়গায় আপনাদের আসতে নিশ্চয়ই দ্বিধা নেই। আর এত বছর ধরে যখন দেখছেন আমাকে, নিশ্চয়ই একটা মানুষকে দীর্ঘদিন ধরে দেখতে দেখতে তার ক্যারেক্টার সম্বন্ধে খানিকটা বোঝা যায় যে মানুষটা কেমন, তাই না? তো সুতরাং আমাদের তো এক ঝলকে বোঝার চেষ্টা করতে হয় যে মানুষটার ভেতরে কি রোগ আছে। একদিনের জন্য, 10 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য, সেই টাইমটুকুই তো পাই। কিন্তু আপনারা আমাকে দীর্ঘ 24 বছর ধরে দেখছেন। তাই যারা আজকে নতুন, তাদের সঙ্গে প্রথম পরিচয়। নমস্কার, আমি ডক্টর এসকে সেন। আর মোটামুটি 24টা বছর কেটে গেল। বহু জায়গায়, অনেক জায়গায় ডিউটি করে করে আসছি। ভারতবর্ষের প্রচুর জায়গায়, আন্দামান নিকোবর থেকে আরম্ভ করে এখন পশ্চিমবাংলায় মোটামুটি যখন সেটেল আছি। ঠিক, তো সেই জন্য আমি এখানে আসি না, হয়তো আপনাদের ধারণা হবে প্রচুর ডক্টর আসে এখানে এই টিভি চ্যানেলে। আপনারা এরকম অনেক টিভি চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেল ঘোরাবেন, অনেক ডক্টরকেই পাবেন। আমি ওনাদের মতো অত বিজ্ঞ, অত জ্ঞানী মানুষ নই, কিন্তু তবুও আমি ছোটোখাটো মানুষ, ছোটোখাটো মাথা, ছোট বুদ্ধি নিয়ে চলি। কারণ ডাক্তার যেমনই হোক না কেন, তার ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে সবটা। আমি যেটুকু শিখে এসেছি আমার প্রফেসরদের থেকে, গুরুজনদের থেকে, আমি ততটুকুই মানুষের উপর প্রয়োগ করি। একটা জিনিসই জানি যে শেয়ার করলে, নিজের শিক্ষাকে যদি শেয়ার করা যায়, আলোচনা করা যায়, সেই শিক্ষা সম্বন্ধে নলেজ বাড়ে। তো সুতরাং আমি একটা জায়গা পেয়েছি যে আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদেরও লাভ, আপনারাও অসুখটা সম্বন্ধে বুঝলেন, সেই অসুখ সম্বন্ধে আপনারাও জ্ঞান অর্জন করলেন, আমারও অনেক প্রচুর জানতে। কারণ একটা অসুখ বিসুখ সম্বন্ধে যখন আমি প্রেজেন্টেশন দিই বা তৈরি করি, অনেকটা স্টাডি করতে হয়, অনেকটা, সেই ডিজিজগুলো নিয়ে। কারণ এমনিই তো আর পারা যায় না, হঠাৎ করে এসে বসেই একটু লেকচার দিয়ে দিলাম না। ওটাই স্ট্রিট কর্নার মিটিংয়ে, পার্টি মিটিংয়ে হয়, মাইক ধরিয়ে দিলেই 1 ঘন্টা লেকচার দিতে পারে তাদের নেতারা। কিন্তু আমাদের হয় না, আমাদের পড়াশোনা করতে হয়, জানতে হয়, ইনফরমেশন নিতে হয় এবং লজিক জানতে হয়। তারপরে কিন্তু একটা মিডিয়াতে বসে প্রেজেন্টেশন দেওয়া যায়। সো এইভাবে কিন্তু আমার 24টা বছর কেটে গেছে আপনাদের সামনে, আপনাদের আশীর্বাদে। তো আজকে যে অসুখটি সম্বন্ধে আমি আলোচনা করতে চলেছি, এর আগেও করেছি, তবুও মাঝের মধ্যে এই অসুখটা নিয়েই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে সব থেকে বেশি বিজনেস চলছে। বিজনেস, ইটস নট ট্রিটমেন্ট। খুব ভালো করে ব্যাপারগুলো মাথায় নেবেন। আই এম টেলিং বিজনেস। কেন? কারণ আপনারা প্রচুর এই রোগী নিয়ে যখন হসপিটালে যান, গেছেন, সেখানে আপনাদের কিভাবে বলি করা হয়, সেখানে কেন সেন্টিমেন্টাল ব্যাপার, সেন্টিমেন্টাল কথাবার্তা বলে কি করে লুট করে নেওয়া যায়, সেটাই কিন্তু চলছে। আমি কিন্তু একদম মানে খুব রূঢ় সত্যগুলো বলছি বলে হয়তো অনেক ডক্টরের গায়ে লেগে যাবে। আই হ্যাভ নো প্রবলেম, আই এম ডোন্ট বদার। যেটা সত্য সেটা তো সত্যই। সত্য পথে চললে আপনারা তো জানেন, মিষ্টি অনেকের নাও লাগতে পারে, মিথ্যেরই তো জয় জয়কার আজকের দিনে, তাই না? মিথ্যের জয় জয়কার, মিথ্যেকে খুব সুন্দর করে বলা যায়, কিন্তু সত্যটাকে বলা খুব কঠিন হয়ে যায়, সেটা সৎসাহস থাকতে হয়।
আর মিথ্যের বাজার চলছে বলেই তো জুতো বিক্রি হয় এসি দোকানে, এসি কাঁচের শোকেসের মধ্যে জুতো সাজিয়ে রাখা হয়। আর বইয়ের দোকানগুলো কলেজ স্ট্রিটে গিয়ে দেখুন, ফুটপাতে দামি দামি বই, যেখান থেকে পড়াশোনা করে মানুষ আজকে বড় বড় জায়গায় নাসায় ডিউটি করছে, আকাশে রকেট পাঠাতে পারছে, রকেট সায়েন্স অবধি পড়ে ফেলছে। কোথা থেকে বই পড়ে? কলেজ স্ট্রিটের ফুটপাত থেকে। আর জুতো বিক্রি হচ্ছে এসি লাগানো কাঁচের ঘরে, তাই তো? তাহলে জ্ঞানীরা থাকে গাছতলায়, মূর্খরা থাকে পাঁচতলায়। 1 টাকার টিপের পাতায় 10 পয়সা 25 পয়সা দাম পড়ে। একটা টিপের জায়গা কোথায় হয়? মানুষের কপালে। আর 1000 টাকার নুপুরের জায়গা হয় মানুষের পায়ে। তার মানে আজকে দামি জিনিসগুলোই কিন্তু নিচের তলাতেই থাকে। আজকে ভাবুন না, শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে? ফুটপাতে বিক্রি হচ্ছে শিক্ষার বই। আমরা একবারও ভেবে দেখি, পায়ে জুতো দিয়ে যেটা, সেটা এসি দোকানে বিক্রি হচ্ছে। তো সেই জন্যই জিনিসগুলো ভাববেন। আমি যেগুলো বলছি ভাবাবে তো বটেই, আপনাকে ভাবাবার জন্যই তো আসা আমার। আর যে অসুখটা নিয়ে বলতে চলেছি, এইটা নিয়ে রমরমা সুন্দর ব্যবসা চলছে রমরমিয়ে। আর তারপরের রেজাল্ট কি সেটা আপনারা নিজেরা জানেন। লক্ষ লক্ষ টাকা ক্ষয় খরচ করার পরেও ডেড বডি নিয়ে বাড়ি ফিরে আসতে হয়। এমনই একটা অসুখ নিয়ে আলোচনা করছি, যেটার নাম নামেই ভয় আছে, ক্যান্সার। ক্যান্সার শব্দটাতেই, ক্যান্সার লেখাটা দেখেই কেমন বুকের ভেতরটা কেঁপে উঠল না? ঠিক তাই, এমনই একটি মারাত্মক ডিজিজ। আমি আবার স্বীকার করে নিচ্ছি, আমি অত বড় সড়ো ডক্টর নই, অত জ্ঞানী ব্যক্তি নই যে এইরকম একটা ওয়ার্ল্ড ক্রিটিক্যাল ডিজিজ নিয়ে, যেটা সারা পৃথিবীর ডক্টররা, অনকোলজিস্টরা সারা দিন ধরে পড়াশোনা করেও কোনো কিনারা করে উঠতে পারেনি, এমন একটি ডিজিজ নিয়ে আমার মতো একটা নগণ্য মানুষ আলোচনা করতে চলেছে বাংলায়। তাহলে শুরু করা যাক প্রথমে, হোয়াট ইজ ক্যান্সার, তাই না? প্রথম প্রশ্ন আপনাদের মাথাতে এটাই আসছে, ক্যান্সার কি? কেন হয় এই লোকটা? প্রচুর রুগীর বাড়ির লোক এসে জিজ্ঞেস করে, স্যার ক্যান্সার হয়ে গেল না তো? স্যার ক্যান্সার কি করে হয় স্যার? একদম ইনোসেন্ট কোশ্চেন, রিয়েলি। জিজ্ঞেস করুন তো কোনো একটা ডক্টরকে, এত বড় বড় অনকোলজিস্ট আছে, আপনাকে কি উত্তর পান? খুব মুশকিলের কথা সঠিক উত্তর পাবেন কিনা। কেন? we don't know in one sentence what is the cancer of definitions. We don't know the definitions. আমি আপনাকে একটা ক্লু দিতে পারি, also I don't know about this disease because it's a very terrific, ridiculous and dangerous. এটা নিয়ে আজ অবধি কোনো সলিউশনে আসতে পারেনি ডক্টরসরা। কোন রোগীর বাড়ির লোককে আজ অবধি কোনো অ্যাসিওরেন্স দিতে পারেনি আজকে ডক্টরসরা যে এমন একটা ডিজিজ যেটা নিয়ে কি করা যেতে পারে, কত টাকা খরচা হতে পারে। আচ্ছা অনেক টাকা লেগে যেতে পারে, আচ্ছা অনেক টাকা যদি দিই আমরা ডক্টরকে, তাহলে রোগীকে কি সুস্থ করে নিয়ে বাড়ি ফিরতে পারবো? ইয়েস অর নো? এর উত্তরগুলো কোথায়? ছোট্ট করে একটা কথা বলে রাখি আমার এই ছোট্ট নলেজে, ক্যান্সার ইজ এ অটো ইমিউনো ডিসঅর্ডার। এবং হু থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে দুটি অসুখকে নিয়ে সব থেকে মানুষকে সতর্ক বার্তা পৌঁছায়, সেই দুটি হলো, একটা হচ্ছে নাম্বার 1 HIV, AIDS, and another cancer, carcinoma. এবং ভাগ্যক্রমে দুটো অসুখই অটো ইমিউনো ডিসঅর্ডারের লিস্টে। দুটোতে ইমিউনিটি ল্যাক করে, ডেফিসিয়েন্সি হয়ে যায়, যার ফলে ক্যান্সার আরো স্প্রেড করতে শুরু করে এবং মেটাস্ট্যাস হয়ে যায়। জিনিসগুলো বোঝার আছে, মন দিয়ে দেখুন, হয়তো খানিকটা আপনাকে সাহায্য করতে পারি। কারণ আপনারা জানেন, অ্যাট ফার্স্ট ট্রাইং টু নো
about the symptom, any kind of disease. Otherwise, আপনি বুঝতেও পারবেন না। At first need to know the significance of the disease. ওকে, তাহলে খুব মন দিয়ে শুনুন, ভালো লাগবে। আমি জানি না আমি যে অনুষ্ঠানগুলো করি আপনাদের ভালো লাগলো কি লাগলো না, তাতে আমার কিছু যায় আসে না। এরকম টিভিতে কত অনুষ্ঠান হয়, কতজনই তো চ্যানেল ঘুরিয়ে অন্যদিকে চলে যায়, স্টার জলসা, জি বাংলা, রিয়েলিটি শো দেখতে। কিন্তু আমরা দিনের পর দিন যত বছর হয়ে গেল আমার ক্যারিয়ারে, কোনো না কোনো মিডিয়াতে বসে বা চ্যানেলে আমি কিন্তু আমার একটা কাজই করেছি, মানুষকে সতর্ক করা। এর থেকে বেশি কিছু করার নেই। আমি আগেই স্বীকার করেছি আমি অনেক বড় সড়ো ডক্টর নই, আমার কাছে অনেক ডিগ্রি গ্যাদারিং করা নেই, তবুও যা আছে পশ্চিম বাংলার বুকে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট। ঠিক তো সেই জন্যই আপনাদের জানাই একটু যে সিমটম কি আজকে জানাবো, যেটা নিয়ে আজকের ডেটে কোনো চ্যানেলে বসে এইভাবে বাংলায় ডিসকাশন হয় না। আপনি দেখবেন বহু চ্যানেল আছে পশ্চিমবাংলায়, বাংলা চ্যানেলের মধ্যে একটা বামফ্রন্টে মানে সিপিএম এর নেতা, একটা টিএমসির নেতা, একটা বিজেপির নেতা, একটা নির্দলের নেতা বসিয়ে মাছের বাজার বসিয়ে একটা খোসামদের চাটনি আলোচনা করা হচ্ছে, আর আমরা হাঁ করে শুনছি। লাভ কি? আপনার আমার কি গেল? ওরা যদি মারামারিও করে স্টুডিওতে, ওটাও তো ড্রামাই। ব্যাক স্টেজে কোনোদিন দেখেছেন তারা যে যার গলা জড়িয়ে বাড়ি আসে? তাহলে আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে ভালোবাসি, দেখি। কই কোনোদিন তো দেখলাম না কোনো চ্যানেলে একটা হোমিওপ্যাথি, একটা আয়ুর্বেদ, একটা অ্যালোপ্যাথি আর একটা ইউনানি একসঙ্গে ডক্টরসদের বসিয়ে ডিসকাশন হচ্ছে কোনো একটা ডিজিজ নিয়ে। সেখান থেকে নতুন কোনো তথ্য উঠে আসতো না? আসতো তো, কিন্তু করা হয় না। তাহলে তো আমাদের এই রমরমিয়ে ব্যবসাটা হবে না যদি মানুষের সুস্থতার রাস্তা খুঁজে পাওয়া যায়, তাই তো? চলুন দেখি আমরা আজকের লেটেস্ট একদম প্রেজেন্টেশনস, ক্যান্সার। ক্যান্সার একটি আতঙ্ক যা শোনা মাত্রই মানুষ অর্ধেক মারা যায়। সত্যি কি তাই? am I right? ক্যান্সার শব্দটা এমন একটি, আপনার কানে যাওয়া মাত্রই আপনার পরিবারের কারো ক্যান্সার হয়েছে শুনেই কিন্তু আপনি অর্ধেক হার্ট ফেল হবার মতো অবস্থা হয়। ক্যান্সার, চোখগুলো কপালে ওঠে। ইয়েস, তাহলে বুঝতে পারছেন এমন যদি অসুখে পড়ে যায় মানুষ, তাকে নিয়ে শুধু বড় বড় হসপিটালে ব্যবসায়ী চলছে রমরমা। মানুষ টাকা দিতে রাজি আছে, আমরা টাকা ঢালতে রাজি আছি, বাট মানুষটাকে তো ফেরত পেতে চাই। আপনি শেষ সময় এমন সময় ফেরত দিলেন ডেড বডির একটু আগে, বাড়িতে গিয়ে বললেন যে ভালো মন্দ খাওয়ান, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে দিন, বড় দেরি করে এনে ফেলেছে। তাহলে কোন সময়টায় গেলে এই দেরি কথাটা বলবে না ডক্টর? এটা তো জানার আছে, কোন সময়টায় গেলে। ওই জন্যই বলি মাঝের মধ্যে অনুষ্ঠানগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগবে। আর যারা আমার আজকে অনুষ্ঠান দেখছেন, যাদের হাতে মোবাইল আছে, তাদেরকে বলে দিই যদি ইচ্ছে হয় আসার জন্য, যারা বুকিং করতে চাইছেন, নিচের নাম্বারে প্লিজ বিলো দিস নাম্বার কল দেয়ার। আজকে সরাসরি নাম্বারে একদম শেষের দিকে সুযোগ পাবো, আমি কথা বলবো, কিন্তু প্রেজেন্টেশনটা মন দিয়ে শুনুন। আমাদের অনুষ্ঠানটা কোনো গল্প দাদুর আসন নয়, বা আপনি ফোন করে বললেই হবে না মান্নাদের একটা গান চালান, মোহাম্মদ রফির একটা গান শুনতে চাইছি, প্লিজ। রিকোয়েস্টের কোনো অনুষ্ঠান নয়, ইটস এ মেডিকেল শো। মন দিয়ে শুনলে আমাদের বাংলার মানুষরা ভালো থাকবে। আমি বাংলায় থাকি, আমি নিজে বাঙালি, আমি আমার বাংলার মানুষকে দেখব। ভারতবর্ষকে দেখার জন্য তো অনেক বড় বড় ডাক্তাররা আছে। তাই আজকে যে মানুষরা আজকে আমাদের এই ছোট্ট টিভি চ্যানেলের পর্দায় চোখ রেখেছেন, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। নেক্সট যাই। একটা সাধারণ মানুষ জানেই না তার জিভে ক্যান্সার হয়ে গেছে। কারণ আজকাল ডেটে দেখবেন প্রচুর মানুষের একটু ঝাল লাগছে, জিভের মধ্যে ফুসকুড়ির মতো, ব্রণর মতো দানা দানা হয়েছে টেস্ট বার্ডসের ওপরে,
স্বাদ করে করে উপরে, আমরা খেতে পারছি না, ঝাল লাগছে প্রচুর, ব্যথাও করছে, তবু আমরা ডক্টরের কাছে যাই না। এটা আমাদের সব থেকে বড় ভুল। তাদের ধারণা ডক্টরের কাছে গেলেই বোধহয় লুটপাট হয়ে যাবে, আপনিই তো লুট হয়ে যাবেন, চিত্রগুপ্ত তো মাথায় করে নিয়ে চলে যাবে আপনাকে যমরাজের কাছে। আপনি যে ভাবলেন যে যেখানে আর মাত্র 200 টাকা খরচা করলে আপনার এই জীবের প্রবলেমটা হয়তো ভালো হয়ে যেত, আপনি ভাবলেন না 200 টাকাও খরচা করুন না, আসুক স্বয়ং যমরাজ আছে তাও দেখে নেব। আর এইটা বাড়াবাড়ি হয়ে যখন আপনার টাং মাউথ ক্যান্সার হয়ে যায়, বা সাবম্যান্ডিকুলার অথবা গামের মধ্যে, জীবের মধ্যে, তখন আপনি বাঁচার জন্য ছটফট করেন, বলেন ডাক্তারবাবু যা খরচা লাগে লাগুক, প্লিজ, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমাকে বাঁচতেই হবে। কি করবেন তখন? বোঝা যাচ্ছে? তাহলে আমরা নিজেরা কনসিয়াস নই আমাদের শরীর নিয়ে। আমরা সর্বদাই মাথায় ঢুকে ফেলেছি বোধহয় বা লুট হয়ে যাবে। মশাই, আপনার এই নিজের শরীরটাকে ভালো করার জন্য যে লুটের কথা ভাবছেন, আপনাকে গ্যাসের দামে, তেলের দামে, সব জায়গাতে কিন্তু লুট হয়েছে। কাঁচা সবজির বাজারেও আপনাকে ডাকাতি করা হচ্ছে। আপনি কি জানেন? একটা মাস আগে আলু 25 থেকে এখন 35 হয়ে গেছে। ডাকাতি সেখানে হচ্ছে, প্রতিদিনের ডাকাতি হচ্ছে। ওষুধ তো আপনি হয়তো 1 মাস খাবেন, কি 2 মাস খাবেন, কি 3 মাস, আর সারা জীবন আপনাকে চাল ডাল আলু কিনে খেতে হবে, গ্যাস ভরতেই হবে। সেখানে যখন ডাকাতি হয়ে যায় তখন আপনার যন্ত্রণা হয় না। খাল কেটে লোকের ঘরে কুমির ঢুকে যাচ্ছে, আর একটা আলপিন ঢুকে গেলে যন্ত্রণা বলছেন? স্ট্রেঞ্জ। ভাবনা বদলান, নিজেকে বদলান, চিন্তা ভাবনা বদলান। আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আমার বাংলা সুস্থ থাকবে। ভাবনা তো বদলাতে হবে, ভাবনায় বদল আনুন, এমনি চরিত্রে বদল আসবে। চলুন নেক্সট পেজ যাই। তাহলে জীবে ক্যান্সার আমরা বুঝতে পারি না, কখন ধরে নেবে? কারণ আমি প্রথমেই শুরু করেছি, ইটস এ অটো ইমিউনো ডিসঅর্ডার। একটা মানুষের ইমিউনিটি লো আছে, তার জিভে ঘা হয়ে গেলে বা ফুসকুড়ির মতো হলে সেখান থেকেই ক্যান্সার হয়ে যাবে। সেই মানুষটা কিন্তু নিজে জানে না, এতদিন তো সিলুনি, আজকে নতুন হয়েছে, কামড়ায় দিছি, একটু ঘা হয়েছে, ওইটা সারছে না। মুশকিলের ব্যাপার। কেন এমন করেন? আপনি তো নিজে বুঝতে পারছেন না আপনার বডিতে ইমিউনিটি আছে কি না। ইমিউনিটি লো থাকলেই ক্যান্সার হবে। ওত পেতে বসে আছে ক্যান্সার আপনার শরীরে প্রবেশ করবে বলে। মদ খেয়ে, সিগারেট খেয়ে ক্যান্সার হয় ভুল কথা, হুও কোথাও স্বীকার করতে পারেনি, প্রমাণ দিতে পারেনি। এবার বলবেন তাহলে প্রশ্ন যে তাহলে এগুলো কেন বারণ করা হয়? সিগারেটের প্যাকেটে কেন ওয়ার্নিং দেওয়া থাকে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কেন লেখা থাকছে? কারণ খারাপ জিনিস থেকে মানুষকে বুদ্ধি দেওয়া হচ্ছে ভালো থাকুন। সুখ টান দিতে গিয়ে কখন অসুখ ধরে নেবে আপনিও জানেন না, আমিও জানি না, তাই আপনাকে সাবধান করেছে। এবার আপনি আপনার খাসি আপনি মাথার দিকে কাটবেন না পিছন দিকে কাটবেন, আপনার ব্যাপার, তাই তো? তাই আপনি নিজেকে সাবধানে রাখবেন না, রাখবেন না। আপনি লুকিয়ে সিগারেট খাবেন, বিড়ি খাবেন, আপনি তাড়াতাড়ি চলে যাবেন। আপনার পরিবার 3 দিন কাঁদবে, তারপর ভুলে যাবে আপনাকে। আপনার ছবিতে দেওয়ালে যে ছবিটা টাঙানো থাকবে, আপনার পরিবার একদিন মালা দিতেও ভুলে যাবে। আপনাকে মনে রাখা তো দূরের কথা মশাই, যার উপস্থিতি নেই সে মনেতেও নেই। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। তাহলে আপনাকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকতে গেলে সুস্থ থাকতে হবে। তাছাড়া কোনোভাবে বেঁচে থাকার দ্বিতীয় কোনো অপশন নেই। ক্লিয়ার? Let us go next page. এই দেখুন, মাউথ ক্যান্সার হবার পর আপনারা বহুভাবে ডাক্তারদের থেকে অফার পান, অপারেশন করে নিন, অপারেশন করে নিন, অপারেশন করে নিন, ঠিক তো? তাহলে এই অপারেশন গল্পটা শুনতে শুনতে আপনাদেরও কান পেকে গেছে, আর আমাদের তো পেকে একবারে যাতা অবস্থা, পচে গেছে। অপারেশন করে নিলেই কি সুরাহা? না, আমি জানতে চাইছি, অপারেশন যদি করি তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনার উত্তর কি? আমারও তো জানতে ইচ্ছে করে মাঝের মধ্যে যে
আপনাদের উত্তরগুলো কি? ওটি করলে ওই সমাধান? আমি 100 করে পেশেন্ট পাঠাতে পারি তাহলে সেই ওটিতে পার ডে কটা বেঁচে থাকে তাহলে দেখার আছে। আপনাদের যদি অভিজ্ঞতা দরকার হয় কোনো হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে দেখুন অপারেশন করার পর রোগীগুলো কি কন্ডিশনে আছে। সব সময় কি অপারেশন করলেই বেঁচে যাবে ক্যান্সার পেশেন্ট? এরকম কোনো তথ্য নেই আমাদের কাছে। Don't think about me. I don't want any contradiction with other doctors, with other pathy. Just I want a discussion to all doctors and my audience. ক্যান্সার এমন একটা ডিজিজ, এতে তো কন্ট্রোভার্সিয়াল ডিসকাশন থাকবেই, অবভিয়াসলি থাকবে, তাই না? তাহলে তথ্যগুলো তো জানতে হবে। মরছে যে ক্যান্সারে, এই তথ্যগুলো যদি মাথার ভেতর না থাকে, সবসময় মাথায় রেখে দিয়েছে বড় জায়গায় জামু একদম অপারেশন করলেই ডাক্তার কইছে যে সেরে যাবে, এইসব তথ্যগুলো মাথা থেকে বের করুন। এখন হুজ বলছে যত ওষুধ কম খাবেন তত ভালো। কেন বলছে? ওষুধের সাইড এফেক্ট হচ্ছে সমস্ত প্যাথিতেই। এগুলো মাথায় রাখুন। মাঝের মধ্যে ম্যাগাজিনগুলো পড়ুন, শুধু খবরের নিউজ চ্যানেল খুলে বসে রাজনীতির মাছের বাজার দেখে কোনো লাভ নেই। ওরা সবাই ভালো আছে, আমরা ভালো নেই, আমরা লড়াই করে মরে যাচ্ছি, উপরতলা সব ঠিক আছে। ঠিক তাই নিজেকে ভালো রাখার, আপনি সুস্থ থাকলেই পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলেই আমাদের বাংলা সুস্থ থাকবে, তখন আপনি সব কিছু করতে পারবেন। তাহলে অপারেশন, আচ্ছা বেশ করে নিলাম, মেনে নিচ্ছি। চলুন অপারেশনের পর কি নেক্সট, হোয়াট দ্য নেক্সট আফটার অপারেশন? অপারেশনের পর কি? রেহাই পেলেন? না না, উত্তরটা তো দিতে হবে। আমার নয় কোনো জ্ঞানগম্য নেই, আমি আগেই স্বীকার করে নিয়েছি আমার খুব কম জ্ঞান, সীমিত জ্ঞান। অপারেশন করে নিলাম, তারপর কি? হোয়াট দ্য নেক্সট আফটার অপারেশন? হু উইল গিভ দ্য অ্যান্সার? রাইট না? নেক্সট জিভের পাশে আমি কয়েকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এগুলো অপারেশন করা হয়, আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের। ঠিক এই ধরনের কেসগুলো ওটিতে যায়। সাইন অ্যান্ড সিমটমস। তাহলে ওটিতে যাতে যেতে না হয়, আমরা যদি তার ব্যবস্থা করি, আমরা ক্যান্সার সম্বন্ধে যদি এতটুকু বিন্দুমাত্র নলেজ রাখি যে এই এই সমস্যাগুলো যদি চোখে দেখতে পাই, আমরা ডক্টরের কাছে যাই, তাহলে কিন্তু ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এটা কিন্তু আপনারাও জানেন যে প্রতিটা ডক্টরই বলে দেয়, প্রতিটা অনকোলজিস্ট, প্লিজ কাম বিগনিং স্টেজ, প্লিজ কাম ইন বিগনিং স্টেজ, অলওয়েজ বি কেয়ার, প্লিজ অলওয়েজ কাম টু বিগনিং স্টেজ। আপনারা কেউ যান না, প্রথম অবস্থায় যদি যাওয়া যায় ডক্টরের কাছে, তাহলে কিন্তু ক্যান্সার থেকে রেহাই পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, পৃথিবীর প্রতিটা ডক্টর বলছে। কিন্তু আমরা তো যাই না, আমরা সব জানতা হরিদাস পাল, আমাদের জ্ঞান অনেক, আমরা ইউটিউব ডাক্তার হয়ে গেছি এখন সবাই। মোবাইলে ইউটিউব এসে গেছে, মাথার যন্ত্রণা করছে, ইউটিউবে ঘেঁটে ফেললাম, হোয়াট দ্য ট্যাবলেট, নেম অফ দ্য ট্যাবলেট অফ হেডেক, আচ্ছা মাইগ্রেন, বাবা। সবাই যদি এমনি করে ইউটিউব ডাক্তার হয়ে যায়, আমার খুব দুশ্চিন্তা হয় যে এতদিন পড়াশোনা করে যে ডক্টর এখন ডাক্তারি করছে, তারা আগামী দিনে কি করবে। আর দুদিন বাদে শুনবেন যে স্বামী স্ত্রী বিয়ে করার পর আর হসপিটালে ভর্তি হতে যাচ্ছে না বাচ্চা ডেলিভারির জন্য। কেন? বলছে ইউটিউব দেখে স্বামী নিজে তার মিসেসের ডেলিভারি করিয়ে দিচ্ছে। ওই ইউটিউব, আমরা ইউটিউব ডক্টর হয়ে গেছি। বড় চিন্তার বিষয়। ইউটিউব দেখেও ক্যান্সার রোগীরাও ওষুধ খাওয়া শুরু করেছে এখন, তারাও আর হসপিটালে যাচ্ছে না। দুদিন পর ডক্টররা সব রাস্তায় নামবে, স্টেশনের কুলিগিরি করতে হবে আমাদেরকে। হ্যাঁ,
কারণ হসপিটাল আর তো চলবে না, ওগুলো চালের গোডাউন হবে হসপিটালগুলো। আর বাকি পেশেন্টরা কি করবে? তারা ইউটিউব ডক্টর হয়ে যাবে, বাড়িতে সব ডাক্তারি করে ফেলবে। যা যা ইনস্ট্রুমেন্ট দরকার অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে সব আনিয়ে নেবে, স্যালাইনও বাড়িতে চলছে। তাহলে স্বামী তার নিজের স্ত্রীর ইউটিউব দেখে বাচ্চা ডেলিভারি করিয়ে ফেলবে আর কদিন পর। সেরকমই চিন্তা দিন আসছে তো। আমরা ডিজিটাল মানুষ হয়ে যাচ্ছি, আমরা ডক্টরকে আর পাত্তা দেব নাকি? মশাই, ওই ইউটিউব দেখে রান্নাঘরে একটু আলু পোস্ত বানানো যায়, দই দিয়ে কাতলা বানানো যায়, দই দিয়ে কই বানানো যায়, ডাক্তারিটা করা যায় না। বিবাহ। চলুন, সাইন অ্যান্ড সিমটমস খুব মনোযোগ সহকারে দেখবেন। যারা ফোন নিয়ে খোঁজাখুঁজি করছেন তাদেরকে আরেকবার ইনফরমেশন দিয়ে দিই যে আপনার ফেসবুকে লাইভ আসছে, কিন্তু আপনারা ফেসবুকেও দেখতে পাবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। সবই মায়া, সবই মায়া আমাদের ফেসবুক পেজের নাম। সবই মায়াতে চলে আসুন। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি ওখানে কমেন্টসে জানান। ভালো লাগলে লাইকস করুন। বোকার মতো বোদা মাথা নিয়ে ওই অত দামি একটা ফোন নিয়ে বসে থেকে লাভ নেই। ফোনটাকে কাজে লাগাই আমরা, অনেক কিছু লাভ আছে। চলুন, সাইন অ্যান্ড সিমটম কি আমরা দেখব এবার, যে কতটুকু সাইন অ্যান্ড সিমটম। আমি সামান্যই কিছু তুলে ধরার চেষ্টা করেছি, তবু এটা আপনাদের অনেক প্রয়োজন আসবে। এটাও এর আগে কোনো টিভি চ্যানেলে দেখানো হয়নি যে এই ধরনের সিমটম হলে মেবি ক্যান্সার হতে পারে। সো মাইনিউটলি ওয়াচ দ্য সিমটম অ্যান্ড সাইন্স। লেট আস গো নেক্সট। ডক্টরের কাছে যাবার পরেই প্রথম যখন জানতে পারলো পেশেন্ট যে আমার ক্যান্সার হয়ে গেছে, তার মানেই সে আর্ধেক ভয় মারা গেছে। মুখের অবস্থা দেখুন, দেখে মনে হচ্ছে যে কে বাঁচানো যাবে, এমনিতেই তো মারা যাবে মনে হচ্ছে এখনই। নেক্সট চলুন। তাহলে আমি আর বাঁচবো না, বাস। ওই যে ইউটিউব দেখে মনে মনে ডাক্তার, কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। ইউটিউব থেকে শিখছি আমি প্রতিক্ষণে, কি না ডাক্তারি। আচ্ছা, ক্যান্সার হলেই মারা যাবেন আপনাকে কে বলেছে? রাত্রেবেলা কি চিত্রগুপ্তের কি যমরাজের ফোন এসেছিল আপনি ক্যান্সার হয়েছে বলে মারা যাবেন, আপনাকে ডাকছিল ফোনে? আসেনি তো, যমরাজের ফোন আসেনি তো। তাহলে আপনাকে কে বলে দিল ক্যান্সার হয়েছে বলেই আপনি মারা যাবেন? পৃথিবীর সব ক্যান্সার রোগী মারা যাচ্ছে, ভারতবর্ষের সব ক্যান্সার রোগী মারা গেছে, পশ্চিমবাংলার সব ক্যান্সার রোগী মারা গেছে। কটা দেখতে চান? আমার মতো নগণ্য একটা ডাক্তারের চেম্বারেও কয়েকশো রোগীকে দাঁড় করিয়ে দেবো লাইন দিয়ে, যারা এখনো বেঁচে আছে। হ্যাঁ, সবাইকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, মহাপুরুষ নই আমি। সুতরাং জানার দরকার আছে। ভয় মরবেন না, প্লিজ, ভয় মরবেন না। আতঙ্ক মানুষকে মেরে ফেলে। কেন শুধু অযথা ভয় পাচ্ছেন? ক্যান্সার হয়ে গেছে বলেই মারা যাবেন? এমন কিছু ইডিয়েট ডক্টরও দেখেছি আমরা, যারা একদম মেরে ফেলে পেশেন্টকে। আপনি আর কদিন বাঁচবেন? আর 1 মাস বাঁচবেন। পেশেন্টকে বলছে, বিরাট ডাক্তার, তাদেরকে ডাক্তার বলা যায়? আরে একটা মানুষের তো একদিনও বেশি বাঁচার ইচ্ছে করে। কোনো মানুষ তার মুখের উপর বলে দিচ্ছে আপনি আর 1 মাস বাঁচবেন, এর বেশি আপনাকে বাঁচানো যাবে না। বাবা, বিরাট কেতা। কেন? আপনি যমরাজ, ভগবান আপনি? একটা মানুষের জন্ম মৃত্যু বিবাহ কেউ নিজে বলতে পারি না আমি কবে মারা যাব, আমার কবে বিবাহ হবে, আমার কবে জন্ম হবে, কেউ বলতে পারেনি। আর আরেকটা ডক্টর এসে বলে দেবে? এসব মাথা থেকে বের করুন। আপনি বাঁচবেন। মনের জোর সব থেকে বড় জোর, পৃথিবীর সমস্ত মেডিসিনের ঊর্ধ্বে। মাথায় রাখুন, কিছু কথা তো মাথায় রাখুন। একটু তো ঘটে ভগবান কিছু দিয়েছে আমার, আমি সেখান থেকেই শেয়ার করছি আপনাদের সাথে। নেক্সট যাই। তাহলে আতঙ্ক নয়। দ্বিতীয়, ইস, মার ক্যান্সার ধরা পড়লো, মাকে আর বাঁচাতে পারবো না। স্বাভাবিক, মা ছাড়া দুনিয়াতে তো কেউ নেই। যতদিন মা, ততদিনই তো সঠিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসটা আমারও চলবে। যেদিন মা নেই সেদিন বন্ধ হয়ে যাবে। এটাই তো আমরা জানি।
মাই তো একটা দুনিয়া। আর তার যদি ক্যান্সার ধরা পড়ে যায়, একটা তার সন্তানের কি অবস্থা হতে পারে? একদম ভেঙে মুষড়ে পড়বে। সেই সময় তার সান্ত্বনা দরকার, তার আত্মীয় স্বজন, তার বাবা থেকে, তার বাকি ভাই বোনেদের থেকে, তার বন্ধুদের থেকে ভীষণভাবে মাইন্ড সাপোর্ট দরকার, মেন্টালি সাপোর্ট। নাহলে মায়ের থেকেও বেশি অসুস্থ হয়ে পড়বে তার সন্তানরা। কোনো সন্তান মেনে নিতে পারবে যে মাটা চলে যাবে আর কদিন পর? কেন? তাকে ডক্টর ঘোষণা করে দিয়েছে ক্যান্সার হয়ে গেছে, তাকে আলাদা করে ইন্ডিভিজুয়াল ডেকে বলেছে পার্সোনালি 3 মাসের বেশি বাঁচবে না। এই কথা শোনার পর কোন সন্তানের মস্তিষ্ক ঠিক থাকতে পারে? পারে? নেভার। জাস্ট নিজে রিয়েলাইজ করুন, বেশ মার ক্যান্সার ধরা পড়েছে, এবার ডক্টর কি কি বলছে দেখা যাক। ক্লাইম্যাক্স স্টার্ট ইন টুডেজ টপিক। চলুন। ডক্টররা বলেছে অপারেশন করাবার পর মা সুস্থ হয়ে যাবে। ছেলেটি তাই করেছে। সমস্ত টাকা পয়সা ধার দেনা, বন্ধুদের থেকে ধার দেনা করে, অফিস থেকে লোন নিয়ে মার অপারেশনটা করিয়েছে। কেন? ডক্টর বলেছে। ডক্টর বলেছে বলেই ছেলেটি রাজি হয়েছে, আশায় মাকে আবার সুস্থ দেখব, আবার মার হাতে আমার জন্মদিনে পায়েস করে দেবে, আবার মা অনেক কিছু রান্না করে দেবে, আবার মায়ের হাতে রান্না খেতে পাবো। এই আশাতেই একটি সন্তান তার মার জন্য নিজেকে নিঃস্ব করে ডাক্তারের হাতে তুলে দেয়, তাই তো? তাহলে এরপর তার মায়ের অপারেশন করার পর মাউথ ক্যান্সার ছিল, এই অবস্থা হয়ে গেছে। নেক্সট পিকচার দেখুন, অপারেশন কিন্তু করেছে। ওই ডক্টরের কথাতেই কিন্তু তার ছেলে সন্তান নিজেকে নিঃস্ব করে দিয়ে সমস্ত টাকা ডক্টরের হাতে তুলে দিয়ে মার অপারেশন করিয়েছে। সে কোনো কার্পণ্যতা করেনি, সে একটুও ভাবেনি যে আমার সব পয়সা খরচা হয়ে যাবে মার পিছনে। কার জন্য এই টাকা রোজগার? মার জন্যই তো, মাকে ফিরিয়ে আনতে হবে। তাই কিন্তু তার সন্তান সব টাকা দিয়েছিল ডক্টরের হাতে তুলে অপারেশন করাবার জন্য, লাইক দ্যাট। দেন তার কিছুদিন যাবার পর, কিছু মাস যাবার পর আবার ডক্টর বলে আবার সিটি স্ক্যান করতে হবে। লক্ষণ ভালো লাগছে না, আবার সিটি স্ক্যান করার পর তারপর ডক্টর বলছে না, যেখান থেকে অপারেশন করা হয়েছিল সেখান থেকে আবার স্প্রেড করে অন্য অর্গানে ধরতে শুরু করেছে। আর কদিন পরে মার মাল্টি অর্গান ফেল হয়ে যাবে। তাহলে ডাক্তারবাবু মাকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব না। তাহলে এই কথাটা আগে কি জানতো না ডক্টর? আগের অপারেশন করাবার সময় তখনও জানতো, কিন্তু পেশেন্ট পার্টিকে বলা হয়নি। তাহলে হসপিটালে স্টাফেদের মাইনে চলবে কি করে, লাইট জ্বলবে কি করে? তাই তো এইটা না একদম ধ্রুব সত্য। মানে সত্যজিৎ রায়ের সত্য ঘটনা অবলম্বনে যে সিনেমাগুলি দেখেছেন তার থেকেও সত্য ঘটনা এইটাই, যে ডক্টররা জানতো তো তাহলে আজকে মা তো চলে যাবে, ছেলেটি যে এত জায়গায় লোন করে ধার নিয়ে এলো টাকা, সেই টাকা ফেরত করবে কি করে? ছেলেটাকে তো পরের দিনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হবে ঋণের দায়ে। এই ঘটনা কি ঘটে না? ঘটে তো। সিটি স্ক্যান কিন্তু আবার করা হলো, যাই আবার তারপরের চিত্র হলো কি দেখুন, মাল্টি অর্গান ফেল হওয়ার পর ওই রকম একটা স্বাস্থ্যবান মহিলা এই দেখুন বেডে পড়ে আছে, তার গাল ঢুকে গেছে, একদম জীর্ণ শীর্ণ শরীর, পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই শেষ দেখা দেখতে আসছে যে মানুষটিকে, মাকে আর সত্যিই বাঁচানো যাবে না। ঠিক এমনটাই ঘটছে গ্রামে গঞ্জে, ঘরে ঘরে।
যার নাম সাদা বিলে ডাকাতি। ইয়েস, দিনের বেলায় আলো জেলে ডাকাতি। কেন এমনটা করা হয়, কেন এই বিজনেসটা চালানো হয়, উত্তর সত্যিই নেই আমার কাছে। এবার বললেন স্যার সরকারি হাসপাতাল, নিয়ে যান কাল সরকারি হাসপাতালে, দেখুন তো কতটা চিকিৎসা হচ্ছে। আর মা জ্যান্ত ফিরে এলো না, ডেড বডি স্বর্গীয় রথে করে। ইনফ্রাস্ট্রাকচার অনেক, হাসপাতাল অনেক বড়, বাট ম্যানেজমেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্টের অভাব আছে। গলত তো কোথাও একটা আছেই বস, নাহলে সমস্ত ওষুধ সবকিছু আমাদের বড় বড় হাসপাতালগুলোয় থাকা সত্ত্বেও তবুও পেশেন্টগুলো ফিরে আসে না কেন? এটা কিন্তু আমার শুধু একার নয়, আপনাদেরও ভাবার দায়িত্ব। নেক্সট, সব গল্প শেষ। এরপরে তো আর কিছু নেই। এর পরের গল্পটা কি জানেন? পরিবারের দিকে ক্যামেরা ঘোরাতে হবে। তাহলে যে পরিবারের অবস্থা হলো কি, মা তো চলে গেল, মা চলে গেল, এর পরের পিকচার কি? নেক্সট, অবশেষে গোটা পরিবার রাস্তায়, দেনার দায়ে। চিকিৎসা করাতে গিয়ে নিজের হাতে ডাকাতি করিয়ে এসেছি। ডাকাতি হয়ে গেছে তো। তারপর তাই যাতে এরম গ্রামেগঞ্জের মানুষগুলোর, যারা আজকে টিভির পর্দার সামনে আছেন, তাদের বিশেষ করে বলি যে আপনাদের পরিবারে এই ডাকাতিটা যাতে না হয়, তার জন্যই কিছু সিমটম জানাবো। প্রথম থেকে যদি আপনাদের নজরেও আসে পরিবারের লোকেদের, তাহলে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে গেলে কিন্তু ক্যান্সার ভালো হয়। সেটা কিন্তু বিগিনিং স্টেজ। প্রতিটা ডক্টর বলছে, আমি আবার বারবার রিপিট করছি একটাই কথাই। আর আজকে সিমটমগুলো দেখাবার কারণ সেটাই, যদি আপনাদের মনে হয় যে এটা তো ক্যান্সারও হতে পারে, তাহলে ইমিডিয়েট গো টু ডক্টরস ফর ডিসকাশনস উইথ পেশেন্ট। নো মোর লেটস। একদিনও দেরি করা যাবে না, কারণ একটা ক্যান্সার পেশেন্টের জন্য ওয়ান ডে ইটস ভেরি ইম্পর্টেন্ট। একদিনে আরো কয়েক মিলিয়ন্স পোকা, কার্সিনোমা জার্মস তার শরীরে ছড়িয়ে যেতে পারে একটা দিনে। একটা মিনিটে ছড়িয়ে যায়, একটা দিন তো অনেক, 24টা ঘন্টা। তাহলে যদি আপনার মনে হয় যে আমি যে সিমটমগুলো এখন দেখাতে চলেছি, এই সিমটমগুলো আপনার পরিবারের কারোর হচ্ছে, তাহলে ইমিডিয়েট আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আমাদের বাংলায় অনেক বড় বড় ডক্টর আছে এবং প্রতিটা সরকারি হাসপাতালেই কিন্তু এখন অনকোলজি সেপারেট ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে। ঠিক? তাহলে যে সিমটমগুলো এখন দেখাবো, ভেরি মাইনিউটলি ওয়াচ ইট এবং মাথায় রাখুন। দরকার হয় খাতা পেন নিয়ে লিখে রাখুন। কেমন? যারা লিখতে পারবেন না তাদের জন্য আমি তো অ্যাড্রেস বলে দিলাম। আমাদের ফেসবুকে চলে যান, ফেসবুকে গিয়ে ক্লিক করুন, ওখানে গিয়ে সব ই মায়া, সব SOB স্পেস ই স্পেস মায়া, ওখানে গিয়ে আমাদের এই অনুষ্ঠানটা থেকে যাবে, আপনি দেখতে পাবেন। চলুন, লেট আস ডিসকাশন অ্যাবাউট দ্য সিমটম। আমি সামান্য কিছু সিমটম দিচ্ছি, আমার নলেজে যেটুকু মনে হয়েছে। চলুন, 1 নম্বর, প্রচণ্ড যদি নিঃশ্বাসের কষ্ট হয়। আপনার বাড়ির কোনো মানুষের যদি এরম শ্বাসকষ্ট হতে শুরু করে আর চেহারা এরম জীর্ণ শীর্ণ হয়ে যায়, ইমিডিয়েট অনকোলজি ডিপার্টমেন্টেই যোগাযোগ করুন। মেবি এটা ক্যান্সারের পেশেন্টও হয়ে যেতে পারে, কারণ
সিমটম দেখতে পাচ্ছি আমি। দ্বিতীয়, হঠাৎ করে ওজন কমে যাওয়া ভয়ের লক্ষণ। দুম করে যদি আপনি দেখেন যে প্রতিদিন 100 থেকে 150 গ্রাম অথবা মাসে 5 থেকে 6 কিলো করে ওজন কমে যাচ্ছে, আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। ক্যান্সারের লক্ষণ। কোনো গল্প কথা বলছি না। হয়তো ক্যান্সার না ধরা পড়ুক, ডক্টরকে অবশ্যই দেখানো দরকার। তার ভয়ঙ্কর কিছু অসুখ হয়েছে শরীরে, তাই প্রতি মাসে 5 থেকে 6 কিলো করে ওজন কমে যাচ্ছে। নেক্সট, দাঁতের মাড়িতে সিস্ট বা টিউমার। যদি আপনার দাঁতের মাড়ির মধ্যে এরকম সিস্ট বা টিউমার জাতীয় কিছু দেখতে পান, ইমিডিয়েট ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। ছেলে খেলা করবেন না, এই ধারণা একদম রাখবেন না যে ওটা নিজে থেকে হয়েছে, নিজে থেকে মিলিয়ে যাবে না। এই সিস্ট বা টিউমার কিন্তু আপনার মৃত্যুর কারণ হতে পারে, ক্যান্সার কজে। কেমন? নেক্সট, এই দাঁতের মাড়িতে দেখুন ছোট্ট করে তৈরি হচ্ছে লেফট সাইড পিকচার, রাইট সাইড পিকচার, এইরকম ভ্যারাইটিস হতে পারে। যদি আপনার দাঁতের মাড়ি এই রকম ধরনের কোনো সিমটম, আজই আয়না নিয়ে দেখুন নিজেকে যে কোথাও এরকম হচ্ছে না তো। নিজেকে ভালোবাসুন, নিজেকে লক্ষ্য রাখুন। মানুষ তো নিজেকে ভালোবাসে বেশি পৃথিবীতে, সেই লক্ষ্যটাও নিজেকে দিতে পারেন না। আপনারা কি কোন গ্রহের মানুষ বলুন তো? নিজেকেও একটু লক্ষ্য রাখতে পারেন না যে আমার শরীরে কোথাও পরিবর্তন ঘটে যাচ্ছে কিনা, সেখানে কোনো ভয়ের কিছু হয়ে যাচ্ছে কিনা। তাই আজকে দাঁতের মাড়িগুলো চেক করবেন। নেক্সট দেখুন, পায়ের গোড়ালির মধ্যে অথবা কনুইয়ের মধ্যে এরকম ধরনের যদি এডিমা দেখেন, অথবা হাতের চেটোর মধ্যে, ক্যান্সারের লক্ষণ। ক্যান্সারের লক্ষণ। জিভের মধ্যে যদি এরকম গাঁট মতো দেখতে পান, ক্যান্সারের লক্ষণ। আমি তো আপনাদের এত সাহায্য করে দিচ্ছি, আজ থেকে 10 বছর আগে এরকম সিস্টেম ছিল না। হঠাৎ করে কোনো মানুষের দেখবেন হিমোগ্লোবিন কমে গেল এবং ওজনও কমছে, খিদে পাচ্ছে না, তারপরও কি ডাক্তার দেখাবেন না? উচিত তো। তাহলে কেন দেখাচ্ছেন না? হঠাৎ করে প্রতি মাসে হিমোগ্লোবিন ডিক্রিজ করা মানে সেটা ক্যান্সারের লক্ষণ। অ্যানিমিয়াও হতে পারে, কিডনি ফেলও হতে পারে, আর কোনো একটা বড় অসুখ তো ধরা পড়বে আপনার। তাহলে এই ধরনের লক্ষণগুলো দেখা মাত্রই ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। আপনার যে জেনারেল ফিজিশিয়ান আছে আপনার বাড়ির কাছে, আপনি ওনার সাথেই যোগাযোগ করুন ফার্স্ট। উনি আপনাকে রাস্তা বলে দেবে। কেমন? আমি শুধু আপনাকে রিমাইন্ডার দিচ্ছি, এটা হচ্ছে না তো, তাহলে টেস্ট করান বা ডক্টরের কাছে যান, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। বিকজ ইটস এ বিগিনিং স্টেজ, শুরুর মুহূর্ত। ওকে, নেক্সট, সিমটম অফ অ্যানিমিয়া, রক্ত কমে যাওয়া। রক্ত কমে গেলে ডেজিনেস, মাথা যন্ত্রণা হবে, ফ্যাটিগুই অ্যান্ড লো এনার্জি, ইনক্রিজ হার্ট রেট, শর্টনেস অফ ব্রিথ। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকবেন, শ্বাসকষ্ট হতে থাকবে, আপনাকে জানতে হবে আপনার রক্ত কমে যাচ্ছে। তাহলে ব্লাডটা গিয়ে সিবিসি টেস্ট করান, দেখবেন রক্ত কম এসছে। তারপর ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন। এত সুযোগ করে দিচ্ছি, এরপরেও যদি বলেন আমরা কিছু জানতে পাচ্ছি না আপনার টিভি শো থেকে, তাহলে টিভি শো আমায় বন্ধ করে দিতে হবে। তো আমার কাছে তো লজ্জার ব্যাপার, তাই না? মন দিয়ে দেখুন। নেক্সট, অহেতুক রক্তপাত। কিভাবে? নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, অথবা মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, অথবা কান দিয়ে বা প্রস্রাবের সঙ্গে বা পায়খানার সঙ্গে, অথবা মহিলাদের যে মেনস্ট্রুয়াল সার্কুলেশন হয় সেটাতে, এই সাইকেলে প্রচুর ব্লিডিং হচ্ছে, বন্ধ হচ্ছে না, তারপরও কি ডক্টরের কাছে যাবেন না? হঠাৎ করে ধরুন আপনার নাক দিয়ে বলবল করে রক্ত বেরিয়ে এলো, অথবা মুখ দিয়ে অথবা কান দিয়ে, তাহলেও ডাক্তারের কাছে যাবেন না? আমি তো সেই জায়গাগুলি আপনাকে নক করে দিচ্ছি আপনার দরজায়, যে এই ধরনের সমস্যাগুলো যদি হয়
ইমিডিয়েট ডক্টর কনসাল্ট, তাহলেই বড় একটা অসুখ ধরা পড়বেই। আমি চাই না আপনার এই শো দেখার পরে আপনার বড় কোনো অসুখ হোক। যারা আমার পার্মানেন্ট দর্শক তারা ভালো থাকুক। নেক্সট, আপনি কি আপনার ফেসবুকে সবই মায়া খুলেছেন? সব ই মায়া ফেসবুকে খুলে ফেলুন এবং ফলোয়ার্সে গিয়ে একটু ক্লিক করে দিন, দেখবেন ভালো লাগছে। প্রতিদিন নোটিফিকেশন আসবে আপনার মোবাইলে। নেক্সট যাই। খাবার খেতে গেলে গলায় ব্যথা হচ্ছে। বেশিরভাগ বাঙালি কি করে, একটু নুন জলের গরম জলের মধ্যে নুন দিয়ে গার্গেল করে নিয়ে চুপ করে বসে থাকে। কি আপনিও করেন? তো আপনার গলা ব্যথা হলে ন্যাচারালি আপনি কি করেন? একটু গরম জল নেন, ও মাসি একটু গরম জল করে দাও, কেন? তার মধ্যে একটু নুন দাও, আমি গার্গেল করবো, গলাটা ব্যথা হচ্ছে। ইউ হ্যাভ টেকেন ইট ভেরি ইজিলি, ডোন্ট টেক ইট ইজি। খেতে গিয়ে যখন এখানটা ব্যথা লাগছে, মনে হচ্ছে যেন একটা বাম্পার পার হয়ে, একটা ঘাট পার হয়ে, গাঁট মতো কি একটা পার হয়ে তারপর খাবারটা নামছে আমাদের স্টমাকের দিকে, তাহলে আপনি ডক্টরের কাছে যাবেন না? চুপ করে বসে থাকবেন বাড়িতে নুন জল দিয়ে গার্গেল করে? এরপর আর কতভাবে আপনাদের বোঝাবো? আমি জানি অনেক দর্শকের রাগ হচ্ছে আমার উপরে, যে কি বলে ডাক্তারবাবু এসব, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের বাংলায় সিমটম নিয়ে ডিসকাশন বাংলা ভাষাতে হয়নি, একমাত্র মায়া টিভি, ওয়ান অ্যান্ড অনলি মায়া টিভি। তাই মায়া টিভি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে, আপনার কাজে লাগতে পারে কোনোদিন। আমি এরম ধ্রুব সত্যগুলো নিয়েই আসি, তাতে আমার জেল হাজত যা হয় হবে, ভয় পেয়ে লাভ নেই। চলুন নেক্সট দেখি। এই হচ্ছে আমাদের মানব দেহ। আর অনেক সময় বমি ভাব হয়, তার কারণে কি কারণ থাকে? আমরা বমি ভাব হলেই এখন অ্যাভোমিম খেয়ে নিই, মন্ডিম খেয়ে নিই, সব বাড়িতে রাখা আছে বালিশের তলায়। হ্যাঁ, আমাদের মাসিমা পিসিমা কাকিমা সব জেঠিমা যারা আছে, যত মা, অন্ডেম, তারপরে জোফার, অ্যাভোমিন রাখা আছে, সঙ্গে প্যান40, প্যান্ডি, ওমেসডি, অ্যাসিলক, ডাইজিন, কত কি রাখা। বালিশের তলায় টাকা পয়সা কম, ওষুধ পাবেন বেশি। কেন? মাঝের মধ্যে একটু চোঙার ঢেকুর দিয়ে ওঠে তো ওই বিয়ে বাড়ি খাবার পর, ওই জন্য এসে একটা অ্যাভোমিন খেয়ে নিই আর একটা প্যান্ডি খেয়ে নিই, ব্যাস একদম শান্তিতে ঘুমিয়ে পড়ি। আপনার এই চোঙা ঢেকুরটা দিনের পর দিন হচ্ছে মানে আপনার আলসার হতে পারে। তো আমাদের রেসোফেগাস মানে খাদ্য নালীতে কোনো ক্যান্সারের গাঁট হতে পারে। তো তাহলে ওই যে স্টাইল করে বললেন গলা বুকটা জ্বলে যায়, ওই একটা অ্যাসিলক খেয়ে নি, ব্যাস সব জ্বালা কমে যায়। আর এত জ্বালা যদি ওই অ্যাসিলকে কমতো, তাহলে ডাক্তাররা মনের জ্বালারও ওষুধ বের করতে পারত। তখন মনের জ্বালা হলে কি খান? তাই নিজে নিজেই জ্বালা না কমিয়ে, আপনার এরকম জ্বালা ভাব হলে, টক ঢেকুর উঠলে, গলা বুক জ্বললে একটু ডক্টরের সাথে যান প্লিজ। বড় বড় স্বাস্থ্যকেন্দ্র বিনা পয়সায় চিকিৎসা হয়। আর ওই তৃতীয় হাত মানে অজুহাত, ওটা আর দেখাবেন না। পয়সা নাই ডাক্তারবাবু, কি করে চিকিৎসা করুন? গরিব মানুষরা তো এমনিই মারা যায়। একদম বাজে কথা নয়, নয়, একদমই বাজে কথা আর শুনতে চাই না। কারণ পশ্চিমবাংলায় প্রচুর হসপিটাল কিন্তু যা যা ছিল এখন অনেক ডেভেলপমেন্টের জায়গায়। শুধু শুধু অজুহাত দিয়ে বেরোবার উপায় কুঁড়েমি করে আপনার রোগগুলোকে বাড়ান। এটাই ট্রু, এটাই বাস্তব। বাড়িতে বসে থেকে থেকে ইচ্ছা করে আমরা অসুখগুলিকে বাড়াই। কেন করেন? কেন? পৃথিবীতে মানুষ তো নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তাই না? আপনি কি নিজেকেও ভালোবাসেন না? তাহলে আরেকজনকে ভালোবাসবেন কি করে? আগে নিজেকে ভালোবাসতে হবে। চলুন, রাগ করবেন না, আবার বলছি, কারণ ভেতরটা না
কষ্ট হয় বেশি আপনাদের জন্যই, কারণ প্রতিদিন রুগীগুলোকে দেখতে হয় তো কিভাবে নিজেরা অসুখ বিসুখ বাঁধিয়ে সেটাকে 4 স্টেজ করে বাড়িতে বসে বসে তারপর ডক্টরের কাছে এসে কান্নাকাটি, আমার সারাই দেন ডাক্তারবাবু, ছোট ছোট বাচ্চা আমার। আমি কি ভগবান না ডাক্তাররা ভগবান? কেন এগুলো করবেন না প্লিজ, ডোন্ট ডু দ্যাট। নেক্সট যাই। যখনই আপনার বদ হজম হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, প্লিজ ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। বাড়িতে বসে বসে অ্যান্টাসিড খেয়ে খেয়ে থাকবেন না, কারণ দীর্ঘদিন এই অ্যাসিডিটি হতে হতে থাকতে থাকতে আপনার আলসার হয়ে যাবে, আর আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। পৃথিবীর সব ডাক্তারই কিন্তু তাই বলে, শুধু আমি একা বলছি না। এই আলসার, পেটে জ্বালা, এখান থেকেই কিন্তু একদিন ক্যান্সার হয়ে যাবে। দীর্ঘদিন অ্যান্টাসিড খাওয়ার অভ্যাস থাকলে সেখান থেকেই আলসার হয়ে যায়। একবার নয় 100 বার প্রমাণ হয়েছে আমাদের সারা পৃথিবীতে ডক্টরদের কাছে। তারপরেও আমরা পকেটে করে ভ্যানিটি ব্যাগে অ্যান্টাসিড নিয়ে বিয়ে বাড়ি যাই। ওই যে 500 টাকার গিফট দিয়েছি, 1000 টাকার খেতে হবে, পয়সা তুলতে হবে, 500 টাকার গিফট দিয়েছি, তাই না? আর বাড়িতে এসে অ্যান্টাসিড, বাড়িতে এসে অ্যান্টাসিড নিজে খাচ্ছে, আবার সবাইকে দিচ্ছে, না তুমি একটা খেয়ে নাও। কেন? নেক্সট। দীর্ঘদিন হজম না হওয়া অ্যান্টাসিড খাওয়া, আপনি নিজে আপনার ক্যান্সার তৈরি করছেন। এর জন্য ভগবানকে দোষ দেবেন না কিন্তু। জন্ডিস হলে বাড়িতে বসে পাকামো করবেন না, ডক্টরকে দেখান। জন্ডিস পেকে গিয়ে লিভার ক্যান্সার হয়ে যায়। জন্ডিস হলে লক্ষণ কি? ফ্যাটিগুই, ফ্লু লাইক, মানে জ্বর থাকবে, হলুদ রঙের ইউরিন হবে, ফ্যাকাশে রঙের পটি হবে, যন্ত্রণা থাকবে পেটে, ওজন কমে যাবে, ভীষণভাবে ওজন কমবে, এবং চোখ, হাতের চেটো, নখ সমস্ত কিছু হলুদ হয়ে যাবে। পেটে যন্ত্রণা হলে বাড়িতে বসে থাকবেন না। হোয়াট ইজ সারকোমা? আজকে আমরা এখানেই সমাপ্তি করবো এই একটা কারণেই, কারণ সারকোমা ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যান্সার। শুনেছেন কোনোদিন? শোনেননি না? অনেক লোকেই শোনেনি। যারা রোগী নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে বা ডক্টর আছেন যারা, তারা জানে হয়তো, বাট সারকোমা ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যান্সার, যেটা নিয়ে প্রচুর সাধারণ মানুষরা জানে না। আগামী দিনে এই সারকোমা নিয়ে আপনাদের কাছে আরও ডিটেল দেব, কারণ একদিনে বেশি দিলে আবার বদহজম হবে, এক্ষুনি আবার উঠে গিয়ে অ্যান্টাসিড খাবেন। আমি এইমাত্র বললাম অ্যান্টাসিড বেশি খাবেন না, তো আবার যদি আপনি অ্যান্টাসিড খেয়ে ফেলেন, তাই আজকে আর বেশি জ্ঞান নয়, এইটুকু থাক, মাথায় নিন। আর যদি মাথা থেকে বেরিয়ে যায়, আমাদের ফেসবুক পেজে চলে যান, সবই মায়া। সবই মায়া গিয়ে আমাদের ফেসবুক পেজে দেখুন অনুষ্ঠানটা বারবার চালিয়ে। আমার মনে হয় খানিকটা চেতনা ফিরবে, নিজেকে ভালো রাখার ইচ্ছেটা আসবে। একটাই অনুরোধ করব আপনাদের, নিজেকে ভালোবাসুন প্লিজ। এই নিজেকে ভালোবাসার অভ্যাসটা তৈরি হলেই কিন্তু আপনি দেখবেন সুস্থ থাকছেন, ভালো থাকছেন। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। জানিয়ে দিয়ে এবার, আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার, আগামী পরশুদিন শিলিগুড়ি থাকছি, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। তাই যারা এখনো নাম লেখাননি, নর্থ বেঙ্গল থেকে আমাদের সরাসরি অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনুরোধ, আজকে নিচের নাম্বার নোট করে রাখুন। যারা আসতে চাইছেন আমাদের চেম্বারে, তাদেরকে অনুরোধ করছি যে কোথাও হুটোপাটি করতে হবে না, নিচের নাম্বারটা নোট করে রাখুন। ওই নাম্বারে কল করে আপনি জানাবেন আপনি কোন চেম্বারে দেখাতে চাইছেন। আগামীকাল দমদমে আছি সকাল 10টা থেকেই, তাই দমদমে যারা নাম লিখিয়েছেন চলে আসুন। এবং একটা সপ্তাহ থাকবো না আগামীকালের পর থেকে, তাই যারা আসবেন ভেবেছিলেন আরও কদিন পর, তাদেরকে অনুরোধ করে দিচ্ছি আগামীকালকেই চলে আসার চেষ্টা করুন। আমি বেশ কয়েকদিনের জন্য উপস্থিত থাকছি না, ইন ওয়েস্ট বেঙ্গলে থাকবো না। তাই আমি চাই না আমার পেশেন্টরা আবার কোনো বিপদে পড়ুক। তাই আগামীকাল সারাদিন আছি আমি, বিকেল 5টা অবধি একদম দমদম চেম্বারে। তাই দমদম চেম্বারে প্লিজ আপনাদের আসতে বলে দেওয়া হচ্ছে এই জন্যই যে আগামী বুধবারের পর শিলিগুড়ি চেম্বার করে আমি বাইরে থাকবো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কয়েকটা দিনের জন্য। আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে সেই মঙ্গলবার, আগামী কালকের পর।
তাই আগামীকাল সবাই যাদের যাদের সুবিধা হবে, দমদম জংশন, দমদম স্টেশন থেকে পায়ে হাঁটা, যারা সাউথ কলকাতায় দেখছেন, সাউথ কলকাতা থেকে আসতে ভীষণ সুবিধে, যেমন বজবজ থেকে প্রচুর আমার ভালো ভালো আমার শুভাকাঙ্ক্ষীরা যারা ভালোবাসে আমাকে, তারা চলে আসে। বজবজ শুধু নয়, ডায়মন্ড হারবার, এদিকে লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বারুইপুর এবং গোসাবা, ক্যানিং, এই জায়গাগুলো থেকে প্রচুর মানুষ এখন আসতে শুরু করেছে। আর সুন্দরবন আমার প্রাণের একটা জায়গা, কিছুদিন আগে গিয়েছিলাম, সেখানকার মানুষরা এলেও আমার ভীষণ ভালো লাগে। এবং ওপার বাংলার মানুষদের ভিড় বেড়েছে। তাই বাংলাদেশের যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আমাদের ফেসবুকের মাধ্যমে, তাদেরকে আমার ওয়াসসালামু আলাইকুম এবং নমস্কার। ভালো থাকবেন আপনারা, আমি আছি আপনাদের জন্য। যখনই অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ কলিং যেমন আপনারা করেন অবশ্যই করতে পারেন। এবং রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং প্রফেসরদেরও অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার এই বাংলায় বিবরণ দেওয়া অনুষ্ঠান আপনাদের মেডিকেল কলেজে চালিয়ে স্টুডেন্টসদের দেখান। আমার কাছে অনেক বড় পাওয়া, আমার মতো একজন নগণ্য মানুষ এত বড় একটা কলেজে তাদের কাছে যে লেকচারগুলো শোনানো হয়, এটা আমার কাছে প্রেজেন্টেশন দেওয়া হয়, এটা আমার কাছে অনেক বড় পাওয়া এবং পশ্চিমবাংলার কাছেও অনেক বড় পাওয়া নিশ্চয়ই। কারণ সেখানে গিয়ে তো আর প্রফেসরি করার সেই সুযোগটা এই ভাগ্যে হলো না, এই জন্মে হলো না, কিন্তু আমাদের প্রেজেন্টেশন বাংলাদেশে দেখানো হয় রাজশাহী মেডিকেল কলেজ। বিদায় নিতে হচ্ছে, আগামীকাল হয়তো কথা হতে পারে, না হলে সেই মঙ্গলবার দেখা হচ্ছে দমদমে আগামীকাল। আজকের জন্য শুভরাত্রি।